আজকে আমরা গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রগুলো সম্পর্কে আলোচনা হবে। কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। গ্রহগুলো আমরা জানি সৌরজগতে গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে, ঠিক একইভাবে উপগ্রহ গ্রহের চারিদিকে ঘোরে। আচ্ছা, মঙ্গল গ্রহের গতি সংক্রান্ত টাইকো ব্রাহের তথ্য ও পর্যবেক্ষণের সাহায্যে ডেনমার্কের জ্যোতির্বিদ জন কেপলার তার প্রথম ও দ্বিতীয় সূত্র প্রতিষ্ঠা করেন। ব্রাহের তথ্যগুলিকে কেপলার বিশ্লেষণ করেন এবং এর থেকে সিদ্ধান্তে আসেন যে মঙ্গলের বৃত্তাকার কক্ষপথ বৃত্তাকার নয়, এবং তার প্রথম সূত্র প্রকাশ করেন। প্রথম সূত্রটা কি না, প্রথম সূত্রটাকে কক্ষের সূত্র বলে। প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্ত এর একটি নাভিতে রেখে উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে। আচ্ছা, তো এখানে উপবৃত্ত মানে ইংলিশে ইলিপস বলছি, আর নাভি মানে ফোকাস বলে। এখন এই উপবৃত্ত জিনিসটা কি, এটা তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়বে। তো এখানে হয়তো সবাই এখনো পড়োনি, সেই জন্য সংক্ষেপে আমি একটুখানি বলছি। দেখো উপবৃত্ত সম্পর্কে। না, তোমরা বৃত্ত পড়েছো, তো বৃত্ত ধরো এটা একটা বৃত্ত। তো বৃত্তের আমি যদি এর সেন্টার দিয়ে দুটো লম্ব সরলরেখা টানি, তাহলে এটা মনে করো সেন্টার বৃত্তের। তাহলে দেখো এই যে ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা, এখান থেকে এখানে আর এখান থেকে এই দুটো সমান হবে যে কোনো জায়গাতে নিলে। কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সমান হয় না। অর্থাৎ একটা সাধারণত একটা বড় হয়, একটা ছোট হয়। তাহলে একটা উপবৃত্তে আমরা এইভাবে আঁকতে পারি। ধরো এটা একটা উপবৃত্তাকার কক্ষপথ ধরো, তাহলে এইটা যদি সেন্টার ধরি, তাহলে এই যে ডিস্টেন্স দুটো, এই ডিস্টেন্সগুলো সমান হয় না। আচ্ছা, এখন এই যে দূরত্বটা, ম্যাক্সিমাম যে লেন্থটা, এই লেন্থটাকে তোমার বলা হয় মেজর অ্যাক্সিস বা দীর্ঘাক্ষ, আর এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে তোমার হস্তাক্ষ বা মাইনর অ্যাক্সিস। তো উপবৃত্তের এই মেজর অ্যাক্সিসের ওপর দুটো নির্দিষ্ট বিন্দু থাকে। এই বিন্দুগুলোকে ফোকাস বলে। ধরো F1 আর F2, এই দুটো ফোকাস। F1 আর F2, এখানে দুটো ফোকাস বলে। এখন সূর্য এই দুটো ফোকাসের যে কোনো একটাতে থাকে। যদি ধরো এখানে সূর্য থাকে, এখানে সান আছে, তাহলে পৃথিবী বা যে কোনো গ্রহগুলো এইভাবে ঘুরছে, আর সূর্য এখানে আছে। তো উপবৃত্তের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই উপবৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু যদি নিই, এখানে যদি একটা বিন্দু নিই, তাহলে এই যে দূরত্বটা এখান থেকে, এই দুটো ফোকাস থেকে এই দূরত্ব, এই দূরত্বটার এই দূরত্বটা, এর যোগফলটা এই যে কোনো বিন্দুর ক্ষেত্রেই তোমার সমান হবে। অর্থাৎ এই দূরত্বটা প্লাস এই দূরত্বটা এখানে যাওয়া হবে। আমি যদি অন্য একটা বিন্দু নিই, এখানে একটা বিন্দু নিই, তাহলে সেক্ষেত্রেও এই দূরত্বটা সমান হবে। এবং সেই দূরত্বটা, এই গোটা দূরত্বটা মেজর অ্যাক্সিসের যে দূরত্বটা, সেই দূরত্বটাকে তোমার দিক সঙ্গে সমান হবে। 2a, এটাকে a বলা হয়। এখান থেকে এই দূরত্বটা a, এখান থেকে এই দূরত্বটাকে b, এটা a। তাহলে এটা 2b, এটা 2a। এটা যদি সেন্টার হয়, তাহলে এই দূরত্বটা প্লাস এই দূরত্বটা 2 এর সঙ্গে সমান হয়। এখন তোমার সূর্য, পৃথিবী, ধরো এই পৃথিবী এর চারিদিকে এইভাবে ঘুরছে। তো
এর চারিদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইভাবে ঘুরছে, তাহলে সূর্য যদি এখানে থাকে তাহলে একবার খুব পৃথিবী সূর্যের খুব কাছে আসছে, আবার পৃথিবী দূরে চলে যাচ্ছে। এখন তবে পৃথিবীর যে কক্ষপথ, সেই কক্ষপথের এই দুটো ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটার এই অনুপাতটা খুব কম হয়। আচ্ছা, তো এখানে উপবৃত্তের ইসেন্ট্রিসিটি বলে একটা তোমার রাশি আছে, সেই রাশিটার মানের ওপরেই নির্ভর করে এটা কতটা মানে এরকম চ্যাপ্টা টাইপের না পুরো বৃত্তের মতো গোল, সেই মানটার উপর নির্ভর করে। বুঝতে পেরেছ? তো বৃত্তের ক্ষেত্রে ওই মানটা 1 হয়, অর্থাৎ এই দুটোর অনুপাত দুটো একেবারে সমান হয়ে যায় বৃত্তের ক্ষেত্রে, অর্থাৎ এইটার এই অনুপাতটা সমান হয়, সেটা আমরা একটু আগেই দেখে নিলাম। এখন তোমার বলছে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব যে পাল্টে যাচ্ছে, অর্থাৎ এইখানে সব থেকে কাছে আসছে আর এখানে দূরত্ব আসছে, বলছে এই দূরত্বের পরিবর্তনটা 3% বেশি হয় না, 3% বেশি পার্থক্য থাকে না, অর্থাৎ পৃথিবীর কক্ষপথটাকে প্রায় বৃত্তাকার হিসাবে ধরে নেওয়া যায়। তো সেক্ষেত্রে তোমার দেখা যায় যে যত সূর্য পৃথিবী সূর্যের কাছে আসে, অর্থাৎ এই রকম পজিশনে, সেখানে তার বেগটা বেড়ে যায়, আর যত দূরে যায় তত বেগ কমে যায়। তো এখানে বেগ সব থেকে বেশি হয় আর এই পজিশনে বেগ সব থেকে কম হয়। তো এই বেগগুলোর ডিফারেন্স খুব কম। দেখা গেছে এই জায়গায় বেগ 30.25 কিমি পার সেকেন্ড, আর সব থেকে দূরতম প্রান্তে বেগ 29.3 কিমি পার সেকেন্ড। তাহলে এই দুটোর পার্থক্য খুব কম, সেই জন্য কক্ষপথটা প্রায় বৃত্তাকার বলে ধরে নেওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা প্রথম সূত্র সম্পর্কে এই বিষয়গুলো জানলাম, অর্থাৎ পৃথিবীর কক্ষপথটা কেমন সেই বিষয়ে আমরা একটু ধারণা পেলাম। এরপরে আমরা দ্বিতীয় সূত্র পড়ব, কেপলারের দ্বিতীয় সূত্র। এটা ক্ষেত্রফলের সূত্র নামে পরিচিত। টাইকো ব্রাহের তথ্য থেকে কেপলার পর্যবেক্ষণ করেন যে মঙ্গলের গতিপথের তার বেগ সর্বত্র সমান নয়। এর বেগ সর্বোচ্চ হয় যখন এটা সূর্যের কাছে থাকে, আর সর্বনিম্ন হয় যখন সূর্য থেকে সর্বাপেক্ষা দূরে থাকে। এই কাছের যে সব থেকে বিন্দুটা, সেটাকে অনুসুর বলে। বুঝছেন? বৃত্তাকার পথ যদি একটা নিই, ধরো এরকম একটা উপবৃত্ত নিলাম, এটা তার দুটো নাভি, এখানে মনে করো সূর্য আছে আর এখানে আরেকটা নাভি আছে। ধরো কোনো এক সময় পৃথিবী এখানে আছে, ই বিন্দুতে এখানে পৃথিবী আছে, এটা আর্থ আর এটা সান। তো সেক্ষেত্রে যে এই জায়গায় এই পয়েন্টে একটু আগেই বললাম পৃথিবীর বেগ সব থেকে বা কোনো গ্রহের বেগ সব থেকে বেশি হয়, এই পয়েন্টটাকে অনুসুর বলে। আর এইখানে যখন পৃথিবী আসবে তখন এই জায়গায় বেগটা সব থেকে বেশি হবে, এগুলোকে অপসুর বলা হয়। অনুসুর আর অপসুর, পেরিহেলিয়ান আর অ্যাপহিলিনান, অ্যাপহিলিনান বা পেরিজি আর অ্যাপোজি, এইগুলো বলে। তাহলে দ্বিতীয় সূত্রটা কি না, গ্রহ ও সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। গ্রহ ও সূর্যের সংযোগকারী রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তার মানে মনে করো সূর্য এখানে, পৃথিবী আছে, এখানে সূর্য আছে, তাহলে এদের সংযোগকারী যে রেখা, সেই রেখাটা সমান সময়ে, ধরো কোনো একটা নির্দিষ্ট সমান সময়, একটা সময়ে এখান থেকে এখানে এলো, ধরো এই পজিশনে চলে এলো, তাহলে সংযোগকারী রেখাটা তখন এটা হয়ে গেল। তাহলে এই যে ক্ষেত্রফলটা অতিক্রম করলো, যদি ওই একই সময়ে মনে করো গ্রহটা এখানে ছিল, পৃথিবী এখান থেকে এখানে আসতে যে যতটা সময় লেগেছে, এখান থেকে এখানে আসতেও ততটা সময় লেগেছে, তাহলে এক্ষেত্রে এই সংযোগকারী রেখাটা যে ক্ষেত্রফল অতিক্রম করলো, এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা সমান হবে।
হয়েছে? তার মানে আমি যদি ধরো এটাকে এ বি বলি, এটাকে সি ডি বলি, এটা এস, তাহলে এ বি এসের ক্ষেত্রফল আর সি ডি এসের ক্ষেত্রফল সমান হবে। এ থেকে বিতে যে সময় লেগেছে, সি থেকে ডিতে যেতেও গ্রহের তাই সময় লেগেছে। তো স্বভাবতই এখান থেকে বোঝা যাচ্ছে যে এইখানে যা বেগ হবে, অর্থাৎ এখান থেকে এখানে দেখো এই যে ক্ষেত্রফলটা সমান হতে গেলে এখানে এই বাহুগুলো তো বড়, তাহলে এটা ছোট হতে হবে। তাহলে এটা ছোট হতে গেলে এই জায়গায় গ্রহের বেগ কম হবে আর এই জায়গায় গ্রহের বেগ বেশি হবে। তাহলে স্বভাবতই গ্রহের বেগ সবচেয়ে কোথায় বেশি হবে না, আমরা আগেই বললাম দেখো, সেই জন্য গ্রহের বেগ সব থেকে এখানে বেশি হবে। এখানে গ্রহের বেগ সর্বোচ্চ আর এখানে গ্রহের বেগ সর্বনিম্ন, কারণ এই ডিস্টেন্সটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে ক্ষেত্রফলটাকে একই রাখতে গেলে সমান সময়ে এক্ষেত্রে তোমার এই গতিপথ যতটা পথ অতিক্রম করছে সেই দূরত্বটাকে কম হতে হবে। আচ্ছা, তো দেখো যে যদি ধরো গ্রহের গতি সম্পর্কিত এই যে দ্বিতীয় সূত্রটা, এই সূত্রটাকে আমরা একটু প্রমাণ করার চেষ্টা করব। তো দেখো, মনে করো এটা একটা উপবৃত্তাকার কক্ষপথ, এখানে সূর্য আছে মনে করো সান। আচ্ছা, কোনো এক সময়ে মনে করো পৃথিবী এখানে আছে আর্থ। তাহলে পৃথিবী সূর্য পৃথিবীকে একটা বল দিয়ে আকর্ষণ করছে, এই বল ধরো এফ বলে আকর্ষণ করছে। এখন এই সূর্যের সাপেক্ষে পৃথিবীর যে অবস্থান ভেক্টর সেটাকে যদি আর বলি, ধরো এটাকে আর বললাম আর এখানে বলটাকে এফ বললাম, তাহলে এখানে এটা ঘুরছে, তাহলে একটা টর্ক, এখানে যে টর্ক সম্পর্কে আমরা পড়েছি বলের ভ্রামক বা টর্ক, তো সেই টর্ক সম্পর্কে কত হবে না, টর্ক সমান আমরা জানি আর ক্রস এফ। তাহলে পৃথিবীর ওপর সূর্যের এই আকর্ষণ বলের জন্য যে টর্ক হলো সেটা হলো আর ক্রস এফ। তাহলে এর মানটা কত হলো না, টর্কের মান, এটা একটা টর্ক একটা ভেক্টর রাশি, তাহলে এর মান কত হবে না, ম্যাগনিচিউডটা হবে আর এফ সাইন থিটা। থিটাটা কি না, এফ আর আর এর অন্তর্গত কোণ। তো এখানে দেখো আর এর ডিরেকশন যদি এদিকে ধরি আর এফ এর ডিরেকশন এদিকে, তাহলে এক্ষেত্রে থিটা কত, 0। তাহলে থিটা 0 হয়ে গেলে এই টর্কটা হয়ে গেল 0। তাহলে পৃথিবীর ওপরে সূর্য যে আকর্ষণ বল প্রয়োগ করে সেই বলের জন্য যে টর্কের উদ্ভব হয়, সেই টর্কের মান এখানে 0, বলের ভ্রামক। তো আবার আমরা জানি দেখো যে রৈখিক গতির ক্ষেত্রে নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র, সেই দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি যে বস্তুর ওপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক, তাই তো? তো সেখানে আমরা এফ সমান আমরা পেয়েছিলাম কি না, এফ সমান রৈখিক ভরবেগ যদি পি বলি, তাহলে পি ইকুয়াল টু ডিপি বাই ডিটি, অর্থাৎ ডিটি সময়ে ভরবেগের পরিবর্তন ডিপি হলে একক সময়ে ডিপি বাই ডিটি, তাহলে ভরবেগের পরিবর্তন সমান বল। ঠিক সেই রকম আবর্ত গতির ক্ষেত্রে এই বলের পরিবর্তে টর্ক রাশিটা আসে, অর্থাৎ রৈখিক গতির ক্ষেত্রে বল যে রোল প্লে করে, আবর্ত গতির ক্ষেত্রে এই টর্ক সেই একই রোল প্লে করে। তাহলে এই রকমই একটা সূত্র আমরা সম্পর্ক একটা আবর্ত গতির ক্ষেত্রে পেতে পারি। তাহলে আবর্ত গতির ক্ষেত্রে বলের জায়গায় টর্ক হবে, টর্কটাকে যদি আমরা টাও বলি, তাহলে টাও ইকুয়াল টু হবে তোমার ডিএল ডিটি। এলটা কি, কৌণিক ভরবেগ, এটা এখানে পিটা যেমন রৈখিক ভরবেগ সেরকম এলটা হচ্ছে তোমার কি না কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ। তাহলে দেখো যে এখানে টাও এর মানটা তো 0, তাহলে ডিএল ডিটিটা যদি 0 হয়, এটা যদি 0 লিখি তাহলে আমরা ক্যালকুলাসের ধারণা অনুযায়ী পাই যে কোনো একটা রাশির যদি ডেরিভেটিভ 0 হয় তাহলে সেই রাশিটা কনস্ট্যান্ট হলে সেটা হয়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এল সমান কনস্ট্যান্ট।
ক্যালকুলাসের ধারণা থেকে, অর্থাৎ কৌণিক ভরবেগ এটা হচ্ছে ধ্রুবক হলো। তাহলে তোমার পৃথিবী যখন ঘুরছে সূর্যের চারিদিকে, তখন তার কৌণিক ভরবেগ বা যে কোনো গ্রহের কৌণিক ভরবেগটা ধ্রুবক থাকে। এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম। আবার কৌণিক ভরবেগ জিনিসটা কি না, রৈখিক ভরবেগের ভ্রামককে কৌণিক ভরবেগ বলে। অর্থাৎ কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু এল, এটা হচ্ছে আর ক্রস পি। পি মানে রৈখিক ভরবেগ, পিটাকে রৈখিক ভরবেগ বলেছি আমরা। তাহলে আর ক্রস আমরা লিখতে পারি এম ইন্টু ভি। আমরা জানি রৈখিক ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ, রৈখিক বেগ। তাহলে আমরা এম ইন্টু আর ক্রস ভি এই জিনিসটা পাচ্ছি। দেখো এল ইকুয়াল টু এম ইন্টু আর ক্রস ভি। তাহলে এই যে রাশিটা, তাহলে এই রাশিটা এখানে ধ্রুবক থাকবে, এল এর মানটা এখানে ধ্রুবক থাকবে। এখন আমরা এর দেখো, ধরো কোনো এক সময়ে এটা এই বিন্দুতে ছিল, ক্ষুদ্র সময় ডিটি সময় পরে এটা খুব অল্প দূরত্ব এখান থেকে এখানে গেল। তাহলে এটা যদি তার পজিশন ভেক্টর আর বলি, আর এইখান থেকে এই ডিস্টেন্সটাকে যদি আমরা ডি আর বলি, তাহলে যে ক্ষেত্রফলটা অতিক্রম করলো, ধরো ডিটি সময়ে যদি এটা হয়, তাহলে যে ডিটি সময়ে যে ক্ষেত্রফল অতিক্রম করলো, তাহলে সেটা হবে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে এটা যদি পজিশন ভেক্টর আর ধরি, তাহলে যে ক্ষেত্রফল অতিক্রম করলো সেটাকে যদি ডি এ বলি, তাহলে এই ডি এ হচ্ছে তোমার এখানে আর, এইখান থেকে এটাকে ডি আর ধরছি, ডি আর, আর এর যে পরিবর্তন, তাহলে আর ইন্টু ডি আর, ডি এ ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু ডি আর। হ্যাঁ, এমনি মান দিয়েও বলতে পারো, আর ইন্টু ডি আর, এই জিনিসটা পাচ্ছি আমরা। এখন এটা মানে আবার দেখো, যদি এখানে আমরা বেগটাকে ভি ধরি, তাহলে ডিটি সময়ে যতটা দূরত্ব যাচ্ছে সেটা হচ্ছে তোমার ভি ইন্টু ডিটি, ভি ইন্টু ডিটি হলো। তাহলে আর ইন্টু আর ক্রস ভি ইন্টু ডিটি, যেখানে ডি আর হচ্ছে এখান থেকে এই দূরত্বটা, যদি বেগ ভি ধরি রৈখিক বেগ, তাহলে ভি ইন্টু ডিটির সময়ে ডি আর দূরত্ব গেছে। তাহলে সেখান থেকে আমরা দেখো আর ক্রস ভি, কিন্তু দেখো আর ক্রস ভি সমান আমরা কি পাচ্ছি, তাহলে এখানে দেখো এল বাই এম, সরি এখানে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ডিএ ইকুয়াল টু হবে হাফ ইন্টু আর ক্রস ভি। এখানে একটা হাফ আসবে, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ একটা ভূমি ইন্টু উচ্চতা, এইভাবে আসছে ক্ষেত্রফলটা। তাহলে একটা হাফ পেলাম। দেখো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি যদি এটাকে ধরি, এটাকে উচ্চতা ধরলাম। খুব ক্ষুদ্র দূরত্বের ক্ষেত্রে এটা লম্ব ধরে নেওয়া যেতে পারে। তাহলে এখানে দেখো এল বাই এম সমান আমরা পেলাম আর ক্রস ভি। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে হাফ ইন্টু তোমার আর ক্রস ভি মানে হচ্ছে এল বাই এম ইন্টু ডিটি, এটা পেলাম। তাহলে সেখান থেকে দেখো আমরা লিখতে পারি, অতএব এই ডিটিটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে ডি এ বাই ডিটি ইকুয়াল টু পাচ্ছি এল বাই টু এম, এল বাই টু এম, এই জিনিসটা পেলাম। দেখো ডি এ বাই ডিটি ইকুয়াল টু এল বাই টু এম। এখন যেহেতু এল ইকুয়াল টু ধ্রুবক, আমরা আগেই লিখেছি, দেখো এল কৌণিক ভরবেগ, তাহলে এলটা কনস্ট্যান্ট, তাহলে এলটা কনস্ট্যান্ট হলে ডিএ বাই ডিটি, এম আমরা জানি ভরও কনস্ট্যান্ট, তাহলে ডিএ বাই ডিটি ইকুয়াল টু ধ্রুবক পাচ্ছি। তাহলে অতএব আমরা লিখতে পারি ডিএ বাই ডিটি, অর্থাৎ একক সময়ে যে ক্ষেত্রফল অতিক্রম করছে সেটা একটা ধ্রুবক রাশি, ডিএ বাই ডিটি ইকুয়াল টু ধ্রুবক রাশি। অর্থাৎ তোমার এটা যখন গ্রহটা সূর্যের চারিদিকে ঘুরছে, তখন তার কক্ষীয় এই যে ক্ষেত্রফল, একক সময়ে যতটা ক্ষেত্রফল উৎপন্ন
অতিক্রম করছে, সেই ক্ষেত্রফলের মানটা সব সময় ধ্রুবক থাকছে। তো এটাই আমাদের এখানে বলেছে দ্বিতীয় সূত্রে। তাহলে দ্বিতীয় সূত্রটাকে আমরা এইভাবে প্রমাণ করতে পারি। আমরা তৃতীয় সূত্রটা নিয়ে আলোচনা করব, কেপলারের তৃতীয় সূত্র। সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ ধরো পৃথিবী, তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে এক পাক ক্ষেত্রে যে সময় লাগছে সেটাকে যদি টি বলি, তাহলে টিটাকে আমরা আবর্তনকাল বলছি। আর সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব সেটাকে যদি আর বলি, হ্যাঁ, এটা হচ্ছে সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব। সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব এক থাকে না, দূরত্বটা কম বেশি হয়, বৃত্তাকার কক্ষপথ নয় পুরোপুরি। তাহলে এই সূত্রানুসারে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, এটা পাচ্ছি। তার মানে P1 স্কোয়ার বাই R1 কিউব ইকুয়াল টু T2 স্কোয়ার বাই R2 কিউব। প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে ধরো একটা গ্রহের আবর্তনকাল T1 আর তার গ্রহের সূর্য থেকে গড় দূরত্ব R1, আর একটা গ্রহের আবর্তনকাল T2 সূর্য থেকে গড় দূরত্ব R2। তাহলে T1 স্কোয়ার বাই R1 কিউ সমান T2 স্কোয়ার বাই R2 কিউ। এরকমভাবে এটা কনস্ট্যান্ট হবে সব সময়। এটা হচ্ছে তোমার, তাহলে এই তৃতীয় সূত্র থেকে এই ধারণাটা পাচ্ছি। অর্থাৎ দেখো যে যত তোমার দূরত্ব বাড়বে, তাহলে R1 যদি বাড়ে তাহলে T1ও বাড়তে হবে। অর্থাৎ কাছের গ্রহগুলোর আবর্তনকাল তোমার R1 কম, বুধের R1 সব থেকে কম দূরত্ব, গড় দূরত্ব, তাহলে তার পর্যায়কালও কম, অর্থাৎ এক পাক দিতে কম সময় লাগবে। আর যত দূরে যাবে সূর্য থেকে, দূরের গ্রহগুলোর দূরত্ব বেশি, তাহলে তাদের এক পাক দিতে মানে আবর্তনকালও বেশি, অর্থাৎ এক পাক দিতে বেশি সময় লাগবে। তো এই এক পাক দিতে যে সময় লাগে সেটাকে আমরা বছর বলি, এক বছর পৃথিবীর ক্ষেত্রে। তাহলে সেই বছর, এক বছর বা এক পাক ঘুরতে যে সময় লাগছে সেটা প্রত্যেক গ্রহের ক্ষেত্রে আলাদা আলাদা। এই জিনিসটা আমরা পাচ্ছি। তো এখন আমরা এই সূত্রটার, এটার প্রমাণ আমরা দেখব। তবে এক্ষেত্রে একটু সরলীকরণের জন্য আমরা ধরে নেব যে কক্ষপথটা বৃত্তাকার। তাহলে যদি আমরা সূর্য চারিদিকে গ্রহগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরছে ধরে নিয়ে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রের সাহায্যে আমরা এই সমীকরণটার, এটার একটা প্রমাণ পেতে পারি খুব সহজভাবে। তাহলে তৃতীয় সূত্রের একটা প্রমাণ দেখো। এখানে আমরা বৃত্তাকার কক্ষপথ ধরে নিচ্ছি। কক্ষপথটা কেমন না, বৃত্তাকার কক্ষপথ। বৃত্তাকার কক্ষপথে তোমার কেপলারের তৃতীয় সূত্রের প্রমাণ। আচ্ছা, ধরো এখানে সূর্য আছে, সান, তার চারিদিকে একটা বৃত্তাকার কক্ষপথে একটা গ্রহ ঘুরছে। তো এখানে সানের ভর ধরে নিলাম m, আর এই যে গ্রহটা ঘুরছে তার ভর m। তাহলে এই গ্রহটা আর এই কক্ষপথের ব্যাসার্ধটাকে আমি r ধরে নিলাম। তাহলে এই গ্রহটাকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ বলের মান কত হবে? তাহলে mটা হলো সূর্যের ভর, আর স্মল mটাকে ধরলাম গ্রহের ভর। তাহলে এটাকে যদি গ্রহের ভর ধরি আর rটাকে যদি কক্ষপথের ব্যাসার্ধ ধরি, কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে তোমার এই গ্রহের উপর সূর্যের মহাকর্ষ বল, তাহলে এই ক্ষেত্রে যে মহাকর্ষ বল কাজ করছে F ইকুয়াল টু, আমরা মহাকর্ষ সূত্র দিয়ে পাবো G ক্যাপিটাল M স্মল m বাই r স্কয়ার। এখন তোমার
এটা বৃত্তপথে ঘুরছে, তাহলে বৃত্তপথে ঘুরলে এর ঘোরার জন্য অভিকেন্দ্র বল লাগবে। তো এই মহাকর্ষ বলটাই সে অভিকেন্দ্র বল যোগান দেবে। যদি এখানে ধরে নিই যে এর ধরো কৌণিক বেগ ওমেগা, এই এক পাক ঘুরতে যে সময় লাগছে সেই বেগটাকে যদি ওমেগা ধরি বা বেগটাকে যদি ভি ধরে নিই, কক্ষীয় বেগ ধরো আমি ধরে নিলাম ভি, এক্ষেত্রে সমবেগেই ঘুরবে, বৃত্তপথ হলে সব জায়গায় বেগ সমান হবে। তাহলে অভিকেন্দ্র বল যেটা প্রয়োজন, অভিকেন্দ্র বলের রাশিমালা আমরা আবর্তগতি বিজ্ঞান অধ্যায়ে আমরা পড়েছি বা পড়ব। অভিকেন্দ্র বল হচ্ছে এম ভি স্কয়ার বাই আর, তাহলে এটা হলো অভিকেন্দ্র বল। এই যে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল চাই, না হলে বস্তু ঘুরবে না। কি হবে না, নিউটনের গতিসূত্র অনুসারে দ্বিতীয় গতি সেটা প্রথম গতিসূত্র অনুসারে সেটা সমবেগে সরল রেখায় চলে যেতে চাইবে। তো এই বলটা অভিকেন্দ্র বল কাজ করে বলেই সেটা তার সরলরৈখিক গতিপথ থেকে বিচ্যুত হয়ে বৃত্তাকার পথে ঘোরে। তো এই অভিকেন্দ্র বলটা কোথা থেকে পাওয়া যায় না, এই মহাকর্ষ বল থেকে। অর্থাৎ সাম্য অবস্থায় যখন এটা ঠিক বৃত্তাকার পথে ঘোরে তখন এই দুটো বল সমান। তাহলে অভিকেন্দ্র বল আর মহাকর্ষ বল এই দুটো বল সমান। তাহলে এই দুটোকে আমরা যদি সমান করে নিই তাহলে আমরা কি পাচ্ছি না, দেখো এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। তো এখান থেকে আমরা দেখো ভি সমান কত পাচ্ছি না, এখান থেকে দেখো দুদিকে এম বাদ চলে গেল, তাহলে ভি স্কোয়ার সমান আমরা কি পেলাম না, ভি স্কোয়ার ইকুয়াল টু পেলাম জি এম বাই আর, একটা আর বাদ গেল দুদিকে, জি এম বাই আর। এখন যদি এক পাক ঘুরতে টি সময় লাগে, টিটাকে আবর্তন কাল যদি ধরি, এক পাক ঘুরতে সময় লাগলো, তাহলে তার এক পাক ঘোরা মানে ব্যাসার্ধ আর হলে তার পরিধিটার সমান দূরত্ব যাচ্ছে। তাহলে বেগ ভি ইকুয়াল টু আমরা পাচ্ছি দেখো 2 πr, এটা হচ্ছে দূরত্ব, আর এই দূরত্বটা যেতে সময় লেগেছে কত টি, তাহলে এটাকে আমরা বেগ বলবো ভি, ভি ইকুয়াল টু 2 πr বাই টি। তাহলে এখান থেকে ভি স্কোয়ার সমান কত পাচ্ছি না, ভি স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই টি স্কোয়ার, বা এই ভি এর মানটা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে এটাকে পেলাম কত না 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই টি স্কোয়ার আছে, এখানে লিখে দিচ্ছি আমি, এটা মানে হচ্ছে জি এম বাই আর। তাহলে এখান থেকে দেখো টি স্কোয়ার সমান কত পাচ্ছি না, টি স্কোয়ার সমান পাচ্ছি 4 পাই স্কোয়ার আর কিউব হয়ে গেল, 4 পাই স্কোয়ার আর কিউব বাই তোমার আমরা কি পেলাম না জিএম, জিএম এটা পেলাম দেখো 4 পাই স্কোয়ার আর কিউ বাই জিএম এটা পাচ্ছি দেখো। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর কিউব বাই জিএম। তাহলে টি সমান কত পেলাম, এই টি স্কোয়ার সমান এটাকে যদি এইভাবে লিখতে পারি 4 পাই স্কোয়ার বাই জিএম, জিএম আর এটা আর কিউব, এই জিনিসটা পাচ্ছি। তাহলে দেখো তো এখানে তোমার এই 4 পাই স্কোয়ার তোমার এই রাশিটা ধ্রুবক, জি ধ্রুবক, এম সূর্যের ভর ধ্রুবক, তাহলে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, যেহেতু 4 পাই স্কোয়ার বাই জিএম এটা একটা ধ্রুবক। তাহলে আমরা এই সূত্রটা এখান থেকে দেখো প্রমাণ করতে পারলাম যে পর্যায়কালের বর্গ তার ব্যাসার্ধের গড় দূরত্বের ঘনফলের সঙ্গে সমানুপাতিক। আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি আলাদা আলাদা গ্রহের ক্ষেত্রে, টি1 স্কোয়ার বাই আর1 কিউব, ছোটো হাতের আর দিই, তাহলে আর1 কিউব টি2 স্কোয়ার বাই আর2 কিউব ইকুয়াল টু ধ্রুবক বিভিন্ন গ্রহের ক্ষেত্রে। তাহলে এইভাবে আমরা তৃতীয় সূত্রটাকে প্রমাণ করতে পারি নিউটনের মহাকর্ষ সূত্রের সাহায্য নিয়ে, শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে।